হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের পেজ নাম্বার 222 এই পেজটা আমরা সলভ করে নেব। এই পেজের যতগুলো প্রশ্ন আছে বিভাগ ক থেকে শুরু করে বিভাগ খ, গ এবং ঘ প্রত্যেকটা বিভাগের প্রশ্ন আমরা দেখে নেব। এর আগে দেখো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের যে ক্লাসগুলো আমি প্রোভাইড করেছি সেখানেও কিন্তু সমস্ত বিভাগের আনসার প্রোভাইড করা হয়েছে এবং ম্যাম যে সমস্ত বেঙ্গলির ক্লাসগুলো প্রোভাইড করেছেন সেখানেও সমস্ত বিভাগের আনসারগুলো করে দেওয়া হয়েছে। যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি দেখবে চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে এবিটির আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। দেখো বিভাগ ক এমসিকিউগুলো আমরা দেখে নেব। প্রথমত, নিচের কোন হরমোনটি অগ্রস্থ প্রকটতা সাহায্য করে? এটা সহজ, তোমরা জানো অক্সিন অগ্রস্থ প্রকটতা সাহায্য করে, মানে অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। এরপর সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে রাত্রিবেলা মদে যায়, এটা কি? এটা এক ধরনের হচ্ছে ফোটোন্যাস্টি চলন। এরপরে মানবদেহের করোটিড স্নায়ুর যেটা সংখ্যা সেটা হচ্ছে 31 জোড়া। মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব ঘটে? প্রথম যে দশা প্রোফেজ সেখানে অবলুপ্ত হয়ে যায় নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, এবং টেলোফেজ দশায় সেটা কিন্তু আবার ফিরে আসে। ডিএনএ অণুর গঠনগত একক হলো ডিএনএ অণুর মধ্যে কি থাকে? নিউক্লিওটাইড। অপশন ডি হবে এখানে রাইট আনসার। মানবদেহের মাইটোসিস বিভাজন দ্বারা সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ তন্তু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়ে থাকে? এখানে একটি। কেমন? একটি হবে আনসার। 1.7 কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন কন্যা যদি হিমোফিলিক হয় তাহলে অবশ্যই বাবাকে হিমোফিলিক হতে হবে, তার কারণ বাবা যদি স্বাভাবিক থাকে কন্যাটা স্বাভাবিক থাকবে। বাবা যদি আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে তার কন্যাটা কিন্তু আক্রান্ত হয়। এবং সেক্ষেত্রে আরও একটা কন্ডিশন হচ্ছে যে মাকে হয় বাহক বা আক্রান্ত হতে হবে। তাহলে যাই হোক, এখানে অপশান ডি আমরা পেয়ে যাচ্ছি, যেটা মা বাহক এবং বাবা হিমোফিলিক যদি হয় তখনই তাদের কন্যা হিমোফিলিক হতে পারে। এরপরে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী যে ফ্যাক্টর সেটা হচ্ছে দেখো ফ্যাক্টর 8, অপশন বি। 1.9 সাদা বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি হলো? সাদা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে দুটোই স্মল বি হতে হবে, তার কারণ দুটোই ক্যাপিটাল বি যদি হয় তাহলে সেটা হচ্ছে কালো। একটা ক্যাপিটাল বি একটা স্মল বি হলে সেক্ষেত্রে কিন্তু কালো। তার মানে এখানে আমাকে কি করতে হবে? এখানে দুটোই কিন্তু ছোট বা স্মল বি রাখতে হবে। এরপরে অমসৃণ যদি হয় তাহলে অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল আর। দেখো এখানে দুটোই সাদা আছে, কিন্তু এখানে এই যে জিনিসটা দেওয়া আছে ছোট আর দুটোই, তাহলে সেটা হচ্ছে মসৃণ, সেটা কিন্তু হবে না, একটা ক্যাপিটাল আর থাকতেই হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো অপশন সি। এটা দেখো সাদা, এটাও সাদা, এটাও দেখো অমসৃণ, এটাও অমসৃণ, সাদা অমসৃণ। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল অবশ্যই অক্সিজেন গ্যাস ছিল না, পরিবেশটা ছিল বিজারক প্রকৃতির। ঘোড়ার প্রাচীনতম যেটা পূর্বপুরুষ, ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। এরপর প্রদত্ত কোনটি মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানুষের ক্ষেত্রে হাইপোথ্যালামাস এটা কোনো নিষ্ক্রিয় অঙ্গ নয়। টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? কচুরিপানাকে বলা হয়। নাইট্রোজেন যুক্ত একটা গ্রিন হাউস গ্যাস, এটার আনসার হবে দেখো এখানে নাইট্রাস অক্সাইড N2O। সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, এটা এক ধরনের কি জল দূষণ পরিমাপক। বিভাগ খ আনসার আমরা দেখব এবং আনসারগুলো খাতাতেও দেখাবো যাতে করে তোমাদের সুবিধা হয়। প্রথম প্রশ্ন, আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ বিঘ্নিত হয়? থাইরক্সিন হরমোন। আয়োডিনের অভাব ঘটলে কিন্তু থাইরক্সিন হরমোন সংশ্লেষ হয় না। পরের প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? মিওসিস কোষ বিভাজনকে, মনে রাখবে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে, আর মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয়। একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। সমসমস্ত অঙ্গ, সমসমস্ত অঙ্গ মানে অপসারী বিবর্তন। কেমন? গন্ডগোল করবে না। সমসমস্ত অঙ্গ, সমসমস্ত অঙ্গ হলে সেটা অপসারী, আর সমবৃত্তীয় অঙ্গ হলে সেটা হচ্ছে অভিসারী। কাজের মাধ্যমে, তাই না? সমস্ত অঙ্গ মানে উৎপত্তি গঠন একই কিন্তু কাজটা আলাদা, তাই জন্য অপসারী, ছড়িয়ে যাচ্ছে। করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। 2.6 ড্যাশ পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়। দূরে সরে যাওয়া মানে হচ্ছে অ্যাবডাকশন। কেমন? তাহলে এটা হচ্ছে অ্যাবডাকশন, তোমরা লিখবে। কেমন? নেক্সট, সত্য মিথ্যা দেখে নেব। প্রথমে দেওয়া হয়েছে এডিএইচ হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। এডিএইচ হরমোন কিন্তু পিটুইটারি থেকে ক্ষরিত হয়, তার মানে এটা মিথ্যা, আমি এটা ক্রস দেব। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজিস, এটা সত্য দেওয়া হয়েছে। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, অবশ্যই ডিএনএতে থাকে থাইমিন আর আরএনএতে ইউরাসিল, এটা সত্য। ক্যাপিটাল টি স্মল টি এদের মিলনে হোমোজাইগাস নয় হেটেরোজাইগাস উৎপন্ন হয়, তার মানে এটা মিথ্যা।
শ্বাসমূল আম গাছে নয়, সুন্দরী গরান এই সমস্ত গাছে দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভ অরণ্যে, তার মানে এটাও মিথ্যা। ব্ল্যাক ফুট একটি বায়ুবাহিত নয়, এটা জলবাহিত রোগ, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে মিথ্যা। ম্যাচিং দেখে নেব। প্রথমে প্রকরণ চলন, প্রকরণ চলন এটা বন চাড়ালে দেখা যায়, রসস্ফীতির তারতম্যজনিত চলন, এফ এর সঙ্গে ম্যাচিং। পিউরিন যুক্ত ক্ষার এটা হয়ে যাবে অ্যাডেনিন। পিরিমিডিন যুক্ত এটা হবে দেখো সাইটোসিন, এর সঙ্গে ম্যাচিং হবে। 2.16 অসম্পূর্ণ প্রকটতা স্ন্যাপড্রাগনে দেখা যায়, সন্ধ্যামালতিতে দেখা যায়, তাহলে এটা হচ্ছে এটা। বিপন্ন প্রায় উদ্ভিদ এটা হয়ে যাবে দেখো রোডোডেন্ড্রন এটা। আর জৈব বিবর্ধক বা বায়োম্যাগনিফিকেশন ঘটায় ডিডিটি, এটা হচ্ছে লাস্টটার সঙ্গে বি। এরপরে আমরা নেক্সট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, এখানে কোনটা আলাদা? টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, গোনাডোট্রফিক হরমোন, আর সিএসএফ মানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। প্রথম তিনটে হরমোন, সিএসএফটা কোনো হরমোন নয়, তাহলে এটা হচ্ছে আলাদা। হোল্যান্ড্রিক জিন কোনটা? যেসব জিন ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে তাদের বলা হয় হোল্যান্ড্রিক জিন। নেক্সট দেখো, এখানে একটা সম্পর্ক দেওয়া হয়েছে, পরাগরেণু ক্রোমোজোম যদি 16খানা হয় তাহলে শস্য ক্রোমোজোম কত? পরাগরেণুর ক্ষেত্রে সেটা nখানা ক্রোমোজোম থাকে, আর শস্যর ক্ষেত্রে তোমরা জানো 3n, তাহলে 3 16 48, তাহলে এখানে তোমাদের 48 বসাতে হবে। একটি বায়ু পরাগী ফুল তোমরা লিখবে ধান। নেক্সট, মেন্ডেলের দ্বিসংখ্য জনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপ অনুপাত জানতে চেয়েছে, তাহলে জিনোটাইপ অনুপাত হবে 1:2:2:4:1:2:1:2:1। ফিনোটাইপটা মনে রাখবে, ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে 9:3:3:1। এবার যখন ফিনোটাইপ থেকে জিনোটাইপ করবে, 9টাকে ভেঙে নেবে কি করে? 1:2:2:4। এই তিনটাকে ভাঙবে 1:2, এই তিনটাকেও ভাঙবে 1:2, আর এই 1:1। কেমন? এরকমভাবে মনে রাখবে, ভুল হবে না। জেএফএম পিবিআর পুরো নাম, জেএফএম এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, পিবিআর এর পুরো নাম পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এরপরে প্রকৃতির বৃক্ষ জলাভূমিকে বলা হয়। দেখো, তিনটে বিষয় একটা বিষয়ের অন্তর্গত। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারের ফলে জলদূষণ হয়, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য সেখানেও জলদূষণ ঘটায়, আর টাইফয়েড এটা জলদূষণের ফলে হয়, রোগ হয়, সবগুলো জলদূষণের অন্তর্গত, তাহলে এটা কিন্তু হয়ে যাবে আনসার। যে সমস্ত আনসারগুলো আমরা প্রোভাইড করছি খাতাতেও, যে সমস্ত আনসারগুলো তোমাদের দেখাচ্ছি, সবগুলো যদি তোমরা পিডিএফ এর আকারে পেতে চাও, তোমাদের জন্য একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ওপেন করেছি, সেখানে তোমরা অ্যাড হতে পারো। স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা অবশ্যই জানাতে পারো। তাহলে সেক্ষেত্রে এবিটিএ টেস্ট পেপার এবং পরশর টেস্ট পেপারের সমস্ত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের আনসারগুলো তোমরা, যেগুলো আমরা সলভ করছি, সবগুলো তোমরা পিডিএফ এর আকারে পেয়ে যাবে। দেখো, বিভাগ গ আমরা সলভ করে নেব এবার। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি কাছের বস্তু স্পষ্ট দেখতে পেলেও দূরেরটা দেখতে পায় না, কাছের দেখতে পাচ্ছে মানে সেটা হচ্ছে মায়োপিয়া। কেমন? তাহলে সেই রোগটা হয়েছে, তাহলে তার এই রোগের সমস্যার কারণ এবং প্রতিকার, তাহলে সেটা মায়োপিয়া হয়েছে, তোমরা জানো। মায়োপিয়াটা লিখবে। কেন হচ্ছে? অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের থেকে বেড়ে যায়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যায়, তার জন্য রেটিনাতে প্রতিবিম্ব না তৈরি হয়ে তার থেকে কাছে তৈরি হয়, তার জন্য কি হচ্ছে? দূরের বস্তুগুলো সে দেখতে পায় না। প্রতিকার হচ্ছে এক্ষেত্রে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এরকম ত্রুটি দূর হয়। এরপর 3.2 যে প্রশ্ন আমি আগে করে দিয়েছি, দেখো 197 পাতায় কোশ্চেন নাম্বার 3.2, সেখানে অলরেডি একবার হয়ে গেছে, তার জন্য আমি এই কোশ্চেনটা হরমোন স্নায়ুতন্ত্রের কোশ্চেনটা বলছি না। এরপর নেক্সট, নিম্নলিখিত কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনের নাম। রক্তে শর্করার পরিমাণ হ্রাস, এটা লিখবে ইনসুলিন। হৃদস্পন্দনের হার বৃদ্ধি, এটা করে থাইরক্সিন হরমোন। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে, এটা হচ্ছে জিববেরেলিন হরমোন। কেমন? উদ্ভিদ হরমোনের মাঝখানে দিয়ে দিয়েছে। ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে লিউটিনাইজিং হরমোন, মানে হচ্ছে এলএইচ হরমোন। কেমন? মায়োটম পেশি কিভাবে মাছের গমনে সাহায্য করে, এটা আমরা অলরেডি পেয়েছি, আগে হয়েছে। এই প্রশ্নটা ডিএনএ আরএনএ জিনের মধ্যে সম্পর্ক, এটাও আগে হয়ে গেছে, তোমরা দেখে নিও। মানুষের বৃদ্ধিকালের বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্য, এটা আমি তোমাদের দেখাচ্ছি। বয়ঃসন্ধিকালে ছেলেদের বা মেয়েদের দৈহিক, মানসিক, সামাজিক, প্রক্ষোভিক নানা দিকের বিকাশ ঘটে, নানা রকম উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, দেহের বৃদ্ধির সময় দ্রুত হয়, যৌন চেতনার উন্মেষ ঘটে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ঘটে, মনোযোগ, চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা, বুদ্ধির বিকাশ এই সময় খুব দ্রুত ঘটে। এছাড়া ঝুঁকি নেওয়ার প্রবণতা এটাও কিন্তু বেড়ে যায়। এগুলো হচ্ছে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য। এরপরে
নেক্সট দেখো, কোষচক্রের নিয়ন্ত্রক হিসাবে চেক পয়েন্টের গুরুত্ব লেখো। দেখো, কোষচক্রের 3টে চেক পয়েন্ট থাকে। কোষচক্রের বিভিন্ন চেক পয়েন্ট যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে নিয়ন্ত্রণহীন মানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে। এর ফলে কোনো উপবৃদ্ধি, কোষের উপবৃদ্ধি দেখা যায়, মানে সেটা টিউমার সৃষ্টি হয়। টিউমার যদি একটা স্থানেই থাকে তাহলে সেটা অতটা কিন্তু ক্ষতিকর হয় না, কিন্তু সেটা যে বিনাইন প্রকৃতির। কিন্তু ম্যালিগন্যান্ট যদি হয় তখন কি হয়, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সেক্ষেত্রে সেই টিউমার থেকে কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রে কোষ চক্রের নিয়ন্ত্রণ যদি নষ্ট হয় তাহলে এই কি কি ঘটনা ঘটতে পারে এই জায়গাটা তোমরা লিখবে। পরের প্রশ্ন এখানে দেখো, কোনো দম্পতির তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত? এখানে আমি আনসারটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা জানি পুরুষদের ক্ষেত্রে দুই ধরনের শুক্রাণু বা গ্যামেট থাকে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম যুক্ত আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম যুক্ত। একটা হচ্ছে 22A+X আর একটা 22A+Y। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটাই টোটাল হচ্ছে 44A+XX। তাহলে তার যখন শুক্রাণু তৈরি ডিম্বাণু তৈরি হবে, তখন ডিম্বাণু তৈরি হলে কি হবে, সেক্ষেত্রে 22A+ কি তৈরি হবে, সেখানে কিন্তু এক্স তৈরি হবে, 22A+X। এবার বলছে মহিলাদের ক্ষেত্রে এক প্রকার ডিম্বাণু 22A+X তৈরি হয় সেখান থেকে। এবার এই শুক্রাণু পুরুষদের ক্ষেত্রে দুই ধরনের শুক্রাণু, এটা একটা। প্রথম শুক্রাণুটা যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে 44A+XX তৈরি হয় এবং কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু যদি এই 22A+Y এটা যদি এই শুক্রাণুটা যদি ডিম্বাণু মানে 22A+X কে যদি নিষিক্ত করে তাহলে 22 আর 22 হয়ে যাচ্ছে 44, আর Y আর X হয়ে যাচ্ছে XY। তাহলে সেক্ষেত্রে কিন্তু পুত্র সন্তানের জন্ম হয়। নিয়ে এখানে চেকার বোর্ডের সাহায্যে আমি তোমাদের দেখিয়েছি। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কন্যা দুটো পুত্র, মানে 1:1 রেশিও বা 50% পুত্র 50% কন্যা উৎপন্ন হয়। প্রতি ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা হয়, কারণ যখনই সন্তান হবে তখনই কিন্তু পুত্র হওয়ার সম্ভাবনাও 50%, কন্যা হওয়ার সম্ভাবনাও কিন্তু 50%। একটা সন্তান হোক, 10টা, 5টা, যটাই সন্তান হোক না কেন, নেক্সট যখন সন্তান হবে তখনও কিন্তু পুত্র হওয়ার চান্স আছে 50%, কন্যা হওয়ার চান্সও কিন্তু থাকবে 50%। এরপরে নেক্সট হচ্ছে, একজন বর্ণান্ধ বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের পুত্র সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা লেখো। বর্ণান্ধতার জন্য দায়ী জিন সেটা যদি আমরা সি লিখি এবং স্বাভাবিক যে জিন সেটা যদি C+ লিখি, আমাদের প্রশ্নে বলেছে বর্ণান্ধ বাহক মহিলা, তাহলে মহিলার ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম, একটার মাথায় আমাকে C+ একটা C রাখতে হবে। কেন একটা C রাখলাম, যেহেতু বর্ণান্ধতার বাহক। পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, যদি তার মাথায় শুধু C থাকে তাহলে সেটা হয়ে যাবে আক্রান্ত, আর যদি C+ থাকে তাহলে স্বাভাবিক পুরুষ। পুরুষরা কিন্তু বাহক হতে পারে না, হয় স্বাভাবিক বা আক্রান্ত। এবার যখন সংকরণ ঘটানো হয়, পুং গ্যামেট হচ্ছে XC+ আর Y, সেটা লিখলাম। স্ত্রী গ্যামেটগুলো এখানে XC+ আর XC লিখলাম। XC+ সঙ্গে XC+ দুটোই প্লাস হয়ে গেল, XC+ এর সঙ্গে Y এটা হলো, XC সঙ্গে XC+, তাহলে XC+ XC হলো, আর XC আর Y হয়ে গেল। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কন্যা সন্তানের মধ্যে একটা হচ্ছে স্বাভাবিক আর একটাতে দেখো একটা C আর একটা C+, তার মানে বাহক। পুত্রদের মধ্যে দেখো এখানে যাই হোক, একটা স্বাভাবিক, 50% হচ্ছে স্বাভাবিক, 50% হচ্ছে বাহক। পুত্রদের মধ্যে 50% হচ্ছে স্বাভাবিক, 50% কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন ছিল যে পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত। তোমরা লিখবে এখানে এই সিদ্ধান্ত যে মোট 4 প্রকার অপত্য উৎপন্ন হয়। কন্যাদের মধ্যে 50% হবে স্বাভাবিক, 50% বাহক হবে, পুত্রদের মধ্যে 50% হবে স্বাভাবিক ও 50% হবে বর্ণান্ধ। তাহলে এখানে সম্ভাবনাটা তোমাদের ফলাফলের আকারে লিখতে হবে। এরপরে মটর গাছের বিশেষত্ব কি, তোমরা লিখবে যে দুটি বিশুদ্ধ বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে যে মটর গাছ সৃষ্টি হয় সেটাই হচ্ছে সংকর মটর গাছ। যেমন বিশুদ্ধ লম্বা মানে দুটোই ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ বেটে মানে দুটো স্মল টি। এদের মধ্যে যখন সংকরণ ঘটানো হয় তখন উৎপন্ন যে গাছ সেটা হচ্ছে সংকর লম্বা মটর গাছ, তাই না? আর এর বিশেষত্ব কি, এরা রোগ প্রতিরোধ ক্ষমতা ও অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়। নেক্সট, জীবের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত উপাদান গ্যাসগুলির নাম ও অনুপাত লেখো। ব্যবহৃত উপাদান গ্যাসগুলি হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয়বাষ্প। অনুপাত হচ্ছে 2:2:1:1। পরের প্রশ্ন দেখো, ফণিমনসা গাছের মরু অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। দুটো বৈশিষ্ট্য বলেছে এখানে। বাষ্পমোচন রোধ করার জন্য যে পাতাটা তাদের কাঁটায় বা পত্রকণ্টকে পরিণত হয়েছে সেই জিনিসটা লিখবে।
আর এদের যেটা মূল সেটা সুগঠিত এবং অত্যন্ত গভীরে যায়, মাটির গভীরে যায় জল শোষণ করার জন্য। এখানে দুটো বলেছে, দুটো বৈশিষ্ট্য, প্রথম দুটো বৈশিষ্ট্য তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, একটি বনাঞ্চলে অবস্থিত একটি মাত্র জলাশয়কে কেন্দ্র করে সেখানকার প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে। 3 ধরনের সংগ্রামের কথা এখানে তোমাদের লিখতে হবে। তোমরা জানো যে এক্ষেত্রে কি হবে, জলাশয়ে জল পান করার জন্য একই প্রজাতির প্রাণীদের নিজেদের মধ্যে সংগ্রাম করতে হবে, যা হলো অন্তঃপ্রজাতি সংগ্রাম। আর অন্যান্য জঙ্গলের মধ্যে, বনাঞ্চলের মধ্যে অন্যান্য প্রাণীও আছে, তাহলে বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম হবে সেটা হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। এবং একটি মাত্র জলাশয় থাকার জন্য বিভিন্ন প্রাণীদের প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য সংগ্রাম, অর্থাৎ পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হবে। ইলিশ মাছের বিপন্নতার কারণ এবং প্রতিকার। বিপন্নতার কারণ হচ্ছে এখানে লিখবে যে বেশি করে অপরিণত ইলিশ সংগ্রহ এবং বাজারজাতকরণ। 2 নম্বর হচ্ছে জলদূষণ, আর 3 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। প্রতিকার এগুলো ঘুরিয়ে লিখতে হবে যে অপরিণত ইলিশ মাছ সংগ্রহ করা যাবে না বা বাজারজাতকরণ করা যাবে না, জলদূষণের পরিমাণটাকে কমাতে হবে, কেমন। এরপরে দেখো, নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। গ্রিনহাউস, এসপিএম, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গুর রাসায়নিক কীটনাশক। এই কোশ্চেনটা আমরা অলরেডি পেজ নাম্বার 79 যখন সলভ করেছিলাম, দেখবে 3-14 নম্বর প্রশ্ন, সেখানে কিন্তু অলরেডি একবার হয়ে গেছে, সেখান থেকে দেখে নিও। এরপরে নাইট্রোজেন সংবধনে স্বাধীনজীবী ও মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এরা কিভাবে বাতাসে নাইট্রোজেন নিজেদের দেহে নাইট্রেট হিসাবে আবদ্ধ করে এবং সেগুলো মৃত্যুর পর সেগুলো মাটিতে মিশে যায়, সেই জায়গাটা লিখবে। মিথজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিশেষ করে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে, সেই ঘটনাটা এখানে দেওয়া হয়েছে, কিভাবে নাইট্রোজেন সেটাকে ডাইঅ্যামাইড, তারপরে হাইড্রাজিন এবং তারপর সেটাকে অ্যামোনিয়াতে পরিণত করে। এখানে দুটো বৈশিষ্ট্য, মানে দুটো যে পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্ট দুটো তোমরা লিখবে, তোমাদের টেক্সট বুক থেকেও লিখতে পারো। এরপরে মানব সভ্যতা বিকাশে নিচের দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। এক হচ্ছে কৃষিক্ষেত্রে, আর 2 নম্বর হচ্ছে ওষুধ শিল্পে। কৃষিক্ষেত্রে মানে যে সমস্ত খাবারগুলো আমরা পাই, সমস্ত জিনিস এখানে দেওয়া হয়েছে, উদ্ভিজ এবং প্রাণীজ খাবারের কথা এখানে বলা হয়েছে। আমি একটা ছায়ার বই থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার দেখো 124। ওষুধের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভিদ, সিংকোনা, সর্পগন্ধা, তুলসী, কালমেঘ, নিম, এই সমস্ত উদ্ভিদ থেকে কি কি আমরা ভেষজ মানে ভেষজ উদ্ভিদ থেকে যে সমস্ত ওষুধগুলো পাই সেগুলো কি কাজে লাগে সেগুলো তোমরা লিখবে। বিভাগ গ আমরা সলভ করলাম, এরপরে বিভাগ ঘ এর প্রশ্নের আনসারগুলো দেখে নেব। প্রথমে যে প্রশ্ন, অক্ষিগোলকের ছবি অলরেডি আমরা দেখিয়েছি, মেটাফেজ এটাও হয়ে গেছে। 4.2-র মধ্যে দেখো প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে স্নায়ুকোষ স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক লেখো। এটা আমি তোমাদের আমার ক্ষেত্রে দেখো পুরনো ছায়ার বই রয়েছে, তোমাদের পেজ নাম্বার একই হবে, তার কারণ টেক্সট বুকের ক্ষেত্রে পেজ নাম্বার সাধারণত একই থাকে। স্নায়ুতন্ত্র গঠন অত্যন্ত জটিল প্রকৃতির। অসংখ্য নিউরন বা স্নায়ুকোষ একসঙ্গে মিলে কি করে স্নায়ু গঠিত হয়। প্রকৃতপক্ষে স্নায়ু বা নার্ভগুলি নিউরনের কেবলমাত্র অ্যাকশন দিয়ে গঠিত হয়, অনেকগুলো অ্যাকশন একসঙ্গে যুক্ত হয়ে স্নায়ু বা নার্ভ তৈরি হয়। স্নায়ু গ্রন্থিগুলি নিউরনের বাকি অংশ তথা কোষ দেহ নিয়ে গঠিত হয়। আবার অসংখ্য নিউরন স্নায়ু মিলিত হয়ে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে। স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ু গ্রন্থির সমন্বয়ে স্নায়ু তন্ত্র গঠিত হয়। এই আনসারটা তোমরা লিখবে। এরপরে এখানে প্রশ্ন দিয়েছি, মিশ্র স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। এখানে ভেগাস স্নায়ুর উদাহরণটা তোমরা মনে রাখবে, এছাড়া ফেসিয়াল নার্ভ, এগুলো হচ্ছে মিশ্র স্নায়ুর উদাহরণ, সংজ্ঞাটাও দেবে, কেমন। এরপরে নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। এটা আমরা আগে পেয়েছি, কেমন, আগে দেখানো হয়েছে, তবু তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি। পার্থক্য দেখব, তার সঙ্গে মিয়োসিস, কোষ বিভাজনের দুটি তাৎপর্য। দেখো, প্রথমে ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্যের মধ্যে বলেছে গঠন, শর্করা প্রকৃতি এবং পিরিমিডিন ক্ষার। গঠনের ক্ষেত্রে ইউক্যারিওটিক ডিএনএ মূলত দ্বিতন্ত্রী এবং ঘোরানো সিঁড়ির মতো হয়, প্যাঁচানো সিঁড়ির মতো। আরএনএ একতন্ত্রী এবং রেখাকার হয়। পিরিমিডিনের ক্ষেত্রে এদের সাইটোসিন, থাইমিন থাকে, এদের সাইটোসিন, ইউরাসিল থাকে। শর্করা হচ্ছে 5C শর্করা, এখানে কি থাকে, ডিঅক্সিরাইবোজ প্রকৃতির, আরএনএর মধ্যে থাকে রাইবোজ প্রকৃতির। আর মিয়োসিসের দুটো তাৎপর্য এখানে
4টে তাৎপর্য দিয়েছে, যে কোনো দুটো তাৎপর্য তোমরা লিখবে। নেক্সট, মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষা F1 জনিত উৎপন্ন সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে। গ্যামেট এখানে কি কি হতে পারে, এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হতে পারে, ক্যাপিটাল ওয়াই সঙ্গে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে স্মল আর নিতে পারো, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর হতে পারে, স্মল ওয়াইয়ের সঙ্গে ক্যাপিটাল আর, স্মল ওয়াইয়ের সঙ্গে ক্যাপিটাল আর, আর স্মল ওয়াইয়ের সঙ্গে স্মল আর, স্মল ওয়াইয়ের সঙ্গে স্মল আর, তাহলে 4 ধরনের গ্যামেট এখানে হতে পারে। 2n তোমরা সূত্র জানো, তাই না। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণ সহ লেখো। এখানে তোমরা প্রথমে কিভাবে হোমোজাইগাস কোনটা, হেটেরোজাইগাস কোনটা, কখন প্রকট গুণ কখন প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় সেই সবগুলো লিখবে তোমরা। কেমন নিয়ে সংকর বা হেটেরোজাইগাস লম্বা মটর গাছ নিয়েছে। ফার্স্ট অপত্যজনিত যেটা সংকর মটর গাছ উৎপন্ন হয় তাদের মধ্যে সংকরণ ঘটানো হবে। এর গ্যামেট হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এরও গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি। সংকরণ ঘটালে ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি এটা, তারপর স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি মানে ক্যাপিটাল স্মল, স্মলের সঙ্গে স্মল টি এটা। এবার এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মানে হোমোজাইগাস, এই দুটো হচ্ছে সংকর লম্বা হেটেরোজাইগাস ক্যাপিটাল স্মল মানে হেটেরোজাইগাস, আর এটা হচ্ছে বিশুদ্ধ বেটে হোমোজাইগাস। তাহলে এখানে এরকমভাবে কি হচ্ছে মানে প্রকট যে বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য এখানে লম্বা বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। F1 জনতে কি হচ্ছে সবগুলো 100% লম্বা মটর গাছ হয়, তাহলে সেখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি হচ্ছে 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ লম্বা, 2 ভাগ হচ্ছে সংকর লম্বা এবং 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ বেটে। কেমন, তাহলে এরকম ভাবে প্রকট এবং প্রচ্ছন্ন যেটাই বলুক না কেন, প্রকট প্রচ্ছন্ন দুটো ক্ষেত্রে তোমরা এই আনসারটা লিখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে অথবা দিয়ে একটি পরীক্ষা ও তার ফলাফল লিপিবদ্ধ করো যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী হিসাবে পরিচিত। তোমাদের এক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার জিনিসটা লিখতে হবে, ব্যাখ্যা সহ তোমরা লিখবে। কেমন, ব্যাখ্যাগুলো নিজের ভাষায় তোমরা লিখে দেবে যে কিভাবে বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ সাদা ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়ে প্রথম অপত্যজনিত সমস্ত ফুল হচ্ছে গোলাপি ফুল, সেই জায়গাগুলো তোমরা লিখবে। কেমন, F1 জনিতে কি কি উৎপন্ন হয় এবং তাদের অনুপাত, ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কি কি হয় এখানে দেখতে পাচ্ছ। এদের মধ্যে যখন আবার F1 জন এদের মধ্যে যখন সংকরণ ঘটানো হয় তারপর এখানে কি কি তৈরি হচ্ছে, এর গ্যামেট হচ্ছে দেখো ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। সংকরণ ঘটানোর পর F2 জনতে বড় আর সঙ্গে বড় আর, দুটো বড় আর সঙ্গে ছোট আর, তাহলে বড় আর ছোট আর এবং বড় আর, তাহলে ক্যাপিটাল স্মল ছোট আর মানে দুটোই স্মল। তাহলে এখানে বিশুদ্ধ লাল এই দুটো হচ্ছে গোলাপি এবং এই একটা হচ্ছে সাদা, তাই না। তাহলে অনুপাত হচ্ছে ফিনোটাইপ বা জেনোটাইপ দুটোই অনুপাত হচ্ছে 1:2:1, লাল একটা গোলাপি দুটো সাদা একটা। তাহলে একদম অনুপাত সহ তোমাদের জিনিসটা লিখতে হবে। নেক্সট, এখানে বলছে সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, উল্টো দিতে পারে যে টেস্ট ক্রস গুলো সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, উক্তিটির যথার্থতা বিচার করো। যখন সংকরণের ফলে F1 জনুতে যে অপত্য উৎপন্ন হয় তার সঙ্গে মানে অপত্যের সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত মানে দুটো স্মল জনিত্র জীবের সংকরণ ঘটানো হয় তখন তাকে বলা হয় টেস্ট ক্রস। কিন্তু F1 জনুর মানে অপত্য জনুর সঙ্গে যদি জনুত্র জীবের হয় প্রকট বা প্রচ্ছন্ন যে কোনো একটা সংকরণ ঘটানো হয় তখন তাকে ব্যাকক্রস বলে। কেমন, তাহলে F1 জনুর সঙ্গে যদি আমরা শুধু প্রচ্ছন্ন মানে জনিত্র জীবের কাউকে যদি আমি সংকরণ ঘটাই প্রচ্ছন্ন হতে হবে তবে সেটা হচ্ছে টেস্ট ক্রস। কিন্তু জনিত্র জীবের মধ্যে একটা প্রচ্ছন্ন থাকবে একটা প্রকট থাকবে, সেই প্রচ্ছন্ন বা প্রকট যে কোনো একজনের সঙ্গে সংকরণ ঘটালে সেটা হচ্ছে ব্যাক ক্রস। তার মানে টেস্ট ক্রসটা কি হচ্ছে, টেস্ট ক্রসটা অবশ্যই ব্যাক ক্রস হচ্ছে, কিন্তু ব্যাক ক্রসের মধ্যে আবার কি আছে যেটা ব্যাক ক্রসের মধ্যে প্রচ্ছন্ন সেটা তো টেস্ট ক্রস হবে, কিন্তু ব্যাক ক্রসে যেখানে প্রকট আছে সেটা কিন্তু টেস্ট ক্রস হবে না। তার মানে আমরা এখানে বলতে পারবো যে সমস্ত ব্যাক ক্রসকে কিন্তু আমরা টেস্ট ক্রস বলতে পারবো না, উল্টোটা পারবো, টেস্ট ক্রস গুলোকে ব্যাক ক্রস বলতে পারবো। কেমন, এই জিনিসটা তোমরা লিখবে। এরপরে নেক্সট বলছে 4.4 একটি লেখচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনা। এখানে রেখাচিত্র বলতে চাওয়া হয়েছে, রেখাচিত্র সাহায্যে মুখ্য জৈব অভিব্যক্তিতে মেন যে সমস্ত ঘটনাগুলো ঘটে, প্রথমে প্রাণ সৃষ্টি মানে পৃথিবীর সৃষ্টি, প্রাণের উৎপত্তি, কিভাবে আদিম জীবের সৃষ্টি হয়, তারপর সায়ানোব্যাক্টেরিয়ার উৎপত্তি, এককোষী বহুকোষী, ডাঙাতে
বা স্থলে উদ্ভিদের কীরকম বিবর্তন ঘটে, অমেরুদণ্ডী প্রাণী, তারপর মাছ, তারপরে হচ্ছে উভচর, তারপরে হচ্ছে এখানে মেরুদণ্ডী, তারপর সরীসৃপ, তারপর পক্ষী, স্তন্যপায়ী, কিভাবে সৃষ্টি হয় এই জায়গাগুলো তোমাদের রেখাচিত্রের সাহায্যে দেখাতে হবে। শিম্পাঞ্জির এখানে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। এটা দুটো সমস্যা সমাধান তোমাদের খুব জোর এখানে 2 নম্বর দিতে পারে, সেখানে তোমরা এই জিনিসটা লিখবে। দেখো, এক হচ্ছে যে মানে পাথরের টুকরোকে হাতুড়ি নিয়ে ব্যবহার করে বাদামের খোলা ভেঙে বাদাম বের করে খাওয়া। 2 নম্বর সমস্যা সমাধান হচ্ছে পরজীবী সংক্রমণ জনিত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধি গাছ চিনে সেগুলোকে ভক্ষণ করা। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, নিম্নলিখিত অভিযোজন পদ্ধতির একটি করে উদাহরণ দাও। ক্যাকটাসের পাতা দিয়েছে রুই মাছের পটকা আর পায়রার বায়ুথলি। ক্যাকটাসের পাতা বাষ্পমোচন রোধ করার জন্য কাঁটায় পরিণত হয়েছে। রুই মাছের ক্ষেত্রে অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে যা মাছকে ভাসতে সাহায্য করে। পশ্চাৎ প্রকোষ্ঠে থাকা রেটিয়া মিরাবিলিয়া মাছকে ডুবতে সাহায্য করে। পায়রার বায়ুথলির মধ্যে বাতাস থাকে যেগুলো তার দেহকে হালকা করে এবং উঠতে সাহায্য করে। এছাড়া পায়রা দ্বিশ্বসনে সাহায্য করে, অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। এর সাথে প্রশ্ন ছিল বাদুড় এবং পাখির ডানার মধ্যে কিরূপ সম্পর্ক। এই দুটোর দেখো, বাদুড়ের যে ডানা সেটা প্যাটাজিয়াম মানে ত্বকের অংশ, স্কিনের অংশ। পাখির ডানা সেটা হচ্ছে অগ্রপদ মানে সামনের পায়ের রূপান্তর। অর্থাৎ এই দুটি অঙ্গের উৎপত্তি গঠন আলাদা, কিন্তু একই পরিবেশে মানে বায়বীয় পরিবেশে এরা বসবাস করে, তার জন্য এদের কাজ একই। এরা দুটোই কিন্তু, বাদুড় যেমন তার ডানাকে ওড়ার কাজে ব্যবহার করে, পাখিরাও কিন্তু তাদের ডানাকে ওড়ার কাজে ব্যবহার করে। তাহলে উৎপত্তি এর বা গঠন একই, আলাদা। উৎপত্তি বা গঠন আলাদা কিন্তু কাজ একই। সেই ধরনের অঙ্গকে আমরা কি বলি? সমবৃত্তীয় অঙ্গ। তার মানে এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের এক্সাম্পল। এরপর দেখো, এখানে আরো একটা প্রশ্ন দিয়েছে 4.5। এটা তোমরা ক্লাস 9-এও পড়েছিলে। মোর্টালিটি ন্যাটালিটি বলতে কি বোঝো? তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোর্টালিটি এবং ন্যাটালিটি। প্রথমে ন্যাটালিটির কথা বলছি। ন্যাটালিটি মানে জন্মহার। একক সময়ে জন্মের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় সেটা হচ্ছে ন্যাটালিটি। কেমন? এরকমভাবে সংকেতের সাহায্যে দেখাবে। কেমন? ক্যাপিটাল N = ND/T। কোনটা কি সেটা লিখে দেবে। মর্টালিটি মানে মৃত্যুহার। একক সময়ে কোনো পপুলেশন থেকে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে সেটা হচ্ছে মর্টালিটি। ন্যাটালিটিতে পপুলেশনের সংখ্যা বাড়ে আর মর্টালিটিতে পপুলেশনের সংখ্যাটা কমে। এর সাথে প্রশ্ন ছিল যে ক্রমবর্ধমান জনসংখ্যার 3টে সমস্যা। এখানে অনেক সমস্যা দেওয়া হয়েছে, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট। এটা আমি সাঁতরার বই থেকে দেখাচ্ছি। কেমন? আরও অনেক পয়েন্ট দেওয়া হয়েছে, যেহেতু তোমাদের 3টে পয়েন্টের কথা বলেছে, যে কোনো 3টে পয়েন্ট তোমরা এখান থেকে লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, বায়ু দূষণ ও জলদূষণের 2টি করে কারণ ও ফলাফল লেখো। এটা দেখো, 2টো করে কারণ। বায়ু দূষণের কারণ এখানে গ্রিন হাউস গ্যাস এবং SPM লিখবে। ফলাফল বায়ু দূষণের একটা লিখবে অ্যাসিড বৃষ্টি ও তার পরিণতি। তোমরা এগুলো পারবে, এগুলো বলার কিছু নেই, তোমরা অলরেডি এগুলো প্রিপারেশন নিয়েছো। 2 নম্বর ফুসফুসের রোগ। জলদূষণের ক্ষেত্রে 2টো কারণ, কৃষিক্ষেত্রের বর্জ্য, জীবাণু, এই 2টো কারণ দেবে। জলদূষণের ফলাফলের ক্ষেত্রে রোগ একটা, আর ইউট্রোফিকেশনের ক্ষেত্রে এতটা পর্যন্ত তোমরা লিখবে। নেক্সট, গ্লোবাল ওয়ার্মিং কি আর জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের তুলনা করো। তোমরা ভৌত বিজ্ঞান থেকেও সংজ্ঞা করতে পারো। আমি এখানে দেখাচ্ছি একটা সংজ্ঞা তোমাদের জীবন বিজ্ঞান বইয়েরই। পরিবেশ দূষণের কারণে সৃষ্ট গ্রিনহাউস এফেক্টের ফলে পৃথিবীব্যাপী উষ্ণতা বৃদ্ধিকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। আর এর সাথে নেক্সট আমাদের যে পরের প্রশ্নটা ছিল তুলনা করা, সেই তুলনাটা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো, এক্ষেত্রে তোমরা যেটা লিখবে, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বনাঞ্চল নিয়ন্ত্রণ, এটা কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে, এটা রাজ্য সরকার। সংরক্ষিত বনাঞ্চল এটাও রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। আয়তন, এর জাতীয় উদ্যানের আয়তন সবচেয়ে বেশি, অভয়ারণ্যের আয়তন জাতীয় উদ্যানের থেকে কিছুটা কম, আর সংরক্ষিত বনাঞ্চলের আয়তন সেটা জাতীয় উদ্যানের থেকে কম। কেমন? প্রবেশাধিকার, এখানে দেখো অনুমতিক্রমে জীবজন্তু পশু পাখি দর্শন করতে পারা যায়। কেমন? পর্যটকরা কিন্তু অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে প্রবেশ করতে পারে। অভয়ারণ্য স্যাংচুরিতে কোনো পর্যটক প্রবেশ করতে পারে না। এখানেও সংরক্ষিত বা রিজার্ভ ফরেস্টের মধ্যেও কেউ প্রবেশ করতে পারে না, অনুমতি নেই। পশু শিকার নিষেধ, সবগুলোতে পশু শিকার নিষেধ। সংরক্ষিত বনাঞ্চলে শুধু গবেষণার জন্য অনুমতি নিয়ে যে একটা পশু শিকার করা যায়। যাই হোক, পশু শিকারের পয়েন্টে তোমরা অ্যাভয়েড করবে, লেখার দরকার নেই, উদাহরণ এখানে দিয়ে দেবে। কেমন? নেক্সট আমাদের দেখো শেষের দিকে চলে এসেছি, অথবা দিয়ে শেষ প্রশ্ন। এক্সিটু সংরক্ষণ এবং ইনসিটু সংরক্ষণের পার্থক্য লিখতে বলা হয়েছে। ইনসিটু মানে
যে পরিবেশে সে উদ্ভিদ বা প্রাণীটা থাকে সেই পরিবেশে তাকে সংরক্ষণ করা। এক্সিটু মানে কৃত্রিম পরিবেশে, সেইখান থেকে তারা নিজে যে বাসস্থান বা বসতি অঞ্চল বা হ্যাবিটেট অঞ্চল সেইখান থেকে তাকে সরিয়ে নিয়ে কৃত্রিম পরিবেশে তাকে সংরক্ষণ করা। বিবর্তন, এখানে বিবর্তন ঘটে, এখানে বিবর্তন কিন্তু বাধাপ্রাপ্ত হয় যেহেতু অন্য পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। এছাড়াও দেখো এখানে আরও দেওয়া হয়েছে বিপন্ন প্রাণীদের শিকারী প্রাণীদের থেকে রক্ষা করা হয়, এখানে কিন্তু প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করা হয়। কেমন? অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে ইনসিটু, চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। কেমন? এরপরে দেখো বলেছে এই তিনটে জিনিস দিয়েছে, কাজিরাঙ্গা, সুন্দরবনে, ভগবতপুর, সিঙ্গালীলা, এগুলোতে কোন কোন প্রাণী সংরক্ষণ করা হয়। প্রথম ক্ষেত্রে দেখো কাজিরাঙ্গাতে কি হয়, সিংহ সংরক্ষণ করা হয়, তোমরা লিখবে সিংহ। এরপরে সুন্দরবনে, ভগবতপুর, এটাতে কুমির সংরক্ষণ করা হয়। আর লাস্টে সিঙ্গালীলা, এটা তোমরা জানো রেড পান্ডা সংরক্ষণ করা হয়। তাহলে আজকে লাইফ সায়েন্সের আরও একটা সেটের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্লেলিস্টে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমরা এবিটি এর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে, সমস্ত সাবজেক্টের ক্লাস যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমরা একটা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, সেগুলো দেখে নিও। আর যারা ইন্টারেস্টেড আছো এবিটি টেস্ট পেপারের, তোমরা পিডিএফ চাইছো, যে সমস্ত সলিউশনগুলো আমরা প্রোভাইড করছি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের, সেগুলো যদি আনসার তোমরা পিডিএফের আকারে চাও বা পরশর টেস্ট পেপারের সলিউশনগুলো যদি তোমরা চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো। আমরা অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যারা ইচ্ছুক আছো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে আজকে ক্লাসে এতটাই। তোমরা